বলেন কি অবস্থা? প্রতিদিন ওষুধ খেয়ে আমার ভালো ছিল। তারপর যেন আস্তে আস্তে সে আসছে ফেরত অসুবিধাটা ঘা বন্ধ হয়ে গেছে কদিন, 2 মাস। বাম পায়ের সাইটিকা যন্ত্রণা, হ্যাঁ, বাম পায়ের ব্যথা, তলপেটে ব্যথা, কাশলে বুকে লাগে, বুকের ব্যথা 8 দিন হয়েছে। বুকের ব্যথাগুলো চলে গেছে, ও তো আগেই চলে গিয়েছিল। আগে বাম দিকের সাইটিকা যন্ত্রণা, জোরে চাপ দিলে আরাম হতো, কাজের মধ্যে থাকলে আরাম হতো, আর হেঁটে বেড়ালে আরাম হতো। শুয়ে থাকলে বেশি হতো। বেশি যন্ত্রণার সাথে কাজ করলে যন্ত্রণা থাকে না। যতক্ষণ কাজের মধ্যে থাকে ততক্ষণ যন্ত্রণা করে না। অল্প খাবার পরেই পেট দম হয়ে যাচ্ছে। অ্যালার্জি আছে, পাখার তলায় বসলে স্নানের পরে ঠান্ডায় অ্যালার্জি বেশি হয়, তাই না? বেশি হতো। এখন এই অ্যালার্জি ওষুধ নেই, এখন বেশি। মেজাজ শান্ত, দুশ্চিন্তা নেই, আল্লাহ যা করে তাই হবে, সর্বদাই খুশি খুশি ভাব, হাসি খুশি ভাবে কথা বলছে। তো ওষুধ খাওয়ার পরে কেমন ছিলেন বলেন? ভালো ছিলেন। আপনাকে প্রথম ওষুধ দেওয়া হয়েছিল 8/11/2024, প্রথম ওষুধ দেওয়া হলো। তারপরে ওষুধ দেওয়া হলো 2/12/2024, প্রায় 1 মাস পরে। তারপরে ওষুধ দেওয়া হলো 17/12/2024, 17/12। আর আপনি আজকে এসছেন, আজকে হচ্ছে 24/2, 2.5 মাস পরে আসছেন, তাই না? তো এভাবে কেউ চিকিৎসা করবে না আপনার। সুস্থ না হলে আপনারা আমাদের পাগল করে তুলে দেবেন, পাগল করে তুলবেন। আর জেন একটু ভালো হয়েছে আর অমনি চিকিৎসা বন্ধ করে দিয়েছেন। এখন সমস্যাটা আবার দেখা যাচ্ছে, আবার এসছেন। এখন কি সমস্যা দেখা যাচ্ছে বলেন? ওই জিনিসটা আসছে, মনের জন্য আশা ভাব হচ্ছে। কিরকম? একটু ব্যথা ব্যথা ভাব আসছে। সামান্য। কাজকর্ম কেমন করছেন? কাজ ভালোই করছে। সামান্য ব্যথা ব্যথা ভাব কবে থেকে হচ্ছে? ব্যথাটা তো আসছে তোমার 4 দিন, 15 থেকে 15 দিন হালকা হালকা আসছে। হালকা হালকা। আজকে কতটা রয়েছে? ওরকমই আছে, ওই রকমই, আগের মতো নেই। তো আপনার এতদিন আসার সময় হলো না, 15 দিন ব্যথা বেড়েছে। এই ব্যথার জন্য আবার কেন আসা প্রয়োজন হলো বলে মনে হচ্ছে? এই কাজে কামাইছিলাম পড়ি, ওই জন্য আসলাম। কাজে কামাইছিলেন মানে? ঘরে মিস্ত্রি লাগতো, সেই সকাল থেকে সন্ধ্যা অবধি কাটতে। পাকা বাড়ি করছেন? ছেলেদেরকে ঘর ভেঙে ঘর করে দিতে হচ্ছে। আপনি কি কাজ করতেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত? দিনমান সকালে ভোরে উঠে বালি চালতাম, বালি চেলে সে বালিগুলো ফের বাড়িতে তো জায়গা নেই, এক জায়গায় ঢেলে সেখান থেকে ভ্যানে করে বই নিয়ে যেতাম। মিস্ত্রি আসার আগে সেখান থেকে বতাম, মিস্ত্রি আসে বালি বতাম, বালি বইতে তারপরে ইট ভিজাতাম, সিমেন্ট নিয়ে যেতে হতো। এই সব কাজ মিস্ত্রির যা যা কাজ লাগে, একটু নিতে হতো এইগুলো। মিস্ত্রি চলে গেলে তখন আবার সেই বালি চেরি রেখে দিতে হইতো, আবার সেই দেয়ালগুলো ভিজাইতে হইতো, ইট ভিজাইতে হইতো, ফের ইট ঘরে তুলতে হইতো। সেই সন্ধ্যাবেলাতে আইতে সবাই মিলে হাতে বিধি করতে হইতো। গরিব মানুষ একটা লেবার যদি কম হয় এই জন্যই। আচ্ছা, এই জন্য এত পরিশ্রম করতেন। তো এখন ব্যথাটা একটু একটু বেড়ে যাচ্ছে, তার জন্য আবার এসছেন। তো এই ব্যথা বেড়ে যাওয়ার জন্য আপনার কি চিন্তা হচ্ছে? গেলে ভালো হয়ে যাবে, ওষুধ আল্লাহ খাওয়াই। আপনাকে ব্যথা বেড়ে যাওয়ার জন্য আপনার কি চিন্তা হচ্ছে, কি টেনশন হচ্ছে, যার জন্য আবার চিকিৎসা নিতে এলেন? টেনশন আমি কিছুক্ষণের মধ্যে এই রোগের ওষুধ পড়ে যায়, গেলি হয়তো ওষুধটা খাইলে আমার ভালো হয়ে যাবে। আপনি তো এতদিন এলেন না, 2.5 মাস পরে আসছেন। এই 2.5 মাস আসার প্রয়োজন আসতে পারেনি। এখনো তো কাজ আছে, যতদিন বেঁচে থাকবেন ততদিন কাজ থাকবে। আশা হয়নি এটা। আজকে বলুন ব্যথার জন্য কি অসুবিধা হবে বলে মনে হচ্ছে, তাই চলে এলেন? ওইটা হয়তো বাড়তে পারে, বাড়লে আস্তে আস্তে বাড়বে, হয়তো বাড়লে ওষুধটা খাইলে পারে হয়তো কমে যাবে। বাড়লে কি সমস্যা হবে? বাড়লে সমস্যা কাজের ক্ষতি হবে। কাজের ক্ষতি? এই কাজের ক্ষতি হবার ভয়ে আপনি আগে থেকে চলে এলেন, এটাই তো? না অন্য কিছু? না অন্য কিছুই নাই, অন্য কিছু নাই। একটা গরিব মানুষ খেটে খাওয়া, যদি আমি এটা যদি যেরকম আস্তে আস্তে হয়তো আসছে, যদি বেশি কিছু হয়ে যায় তাহলে তো আমাকে পড়ে থাকতে হবে। পড়ে থাকতে হলে সমস্যা কি হবে?
সমস্যা খাটনি হবে না, বাজারে ঘাট করতে হবে। আমার তো রায় অন্য কোনো নেই, আমার খাটনির উপর নির্ভর। যদি 5 দিন 10 দিন করে থাকি তাহলে হয়তো অর্থ সঞ্চয় কম হবে, খাওয়ার দিক দিয়ে একটু কষ্ট হবে, এই জন্য। তো আপনি টেনশন দুশ্চিন্তা তেমন কিছু করেন নাকি? টেনশন না, আমি সেরকম টেনশন কিছু করিনি। কোনো টেনশন করেন না, সবসময় আনন্দ ফুর্তির মধ্যে থাকেন, খুশিতে থাকেন? খুশিতেই থাকেন, টেনশন নেই। ব্যথা বেড়ে গেলে তখন মন মেজাজ কেমন থাকে? এখন ব্যথা বেড়ে গেলে মন মেজাজ একটু, মনে শরীরে একটু অসুবিধা হলে একটু অসুবিধা বোধ করে, মনে মধ্যে একটু। বাইরে প্রচুর আওয়াজ ঢুকছে। কি হয় বলেন, ব্যথা বেড়ে গেলে কি হয় বললেন? শরীরে একটু ব্যথা হয়, হ্যাঁ, শরীরের মধ্যে একটা ব্যথা হয়, সে একটা শরীরে একটা চিন্তা তো একটু হালকা হবে, যেরকম জিনিসটা হয়েছে অসুবিধা হতে পারে একটু, তার জন্য আসতে হয়। মন মেজাজ কেমন থাকে ব্যথা বেশি হলে? মন মেজাজ এখন তো একটু চিন্তাটা একটু আসবে। যে শরীরটা যদি ভালো না থাকে তাহলে একটু মনের মধ্যে চিন্তাটা আসবে। কতক্ষণ থাকে সেই চিন্তা? চিন্তা আর কতক্ষণ থাকবে, কাজের মধ্যে গেলে হয়তো সেটা আর খেয়াল থাকে না, কাজ বানেই খেয়াল থাকে। বাড়িওয়ালা আর 6 টিকা রক্ত পরীক্ষা দিয়ে দিল, বলি 6 টিকা বাতের ব্যথা হয়েছে। কতদিন আগে রক্ত পরীক্ষা করা হয়েছে? দিন 10-12 হচ্ছে। দিয়ে কি চিকিৎসা করছেন? চিকিৎসা কোনো করেনি। তাহলে পরীক্ষা কেন করলেন? তাই এখানে তোমার কাছে নিয়ে আসবি মনে করছি, আমি বলছি যে আমি যাই গিয়ে দেখি নিয়ে আসবি, তোমার এখানে নিয়ে আসবি, নিয়ে আসেন। হ্যাঁ। আর এই একটা ছেলেকে পেয়ে গেলাম, এসছে। কি নাম? হাফেজ। হ্যাঁ, হাফেজ। কি সমস্যা ছিল তার? ওই এই মাজাই যন্ত্রণা করে, মাজা। স্বাস্থ্যটা ভালো, ভাটাই কাজ করে। ভাটাই কাজ। কেমন আছে এখন? এখনো সেই তার পেট মোটা হয়েছে। পেট মোটা হচ্ছে, ওটা তার পেটে চর্বি জমছে। ব্যথা কেমন আছে? ব্যথা বলছি ভালো আছে, ফের যাবো করলি দিয়ে, আর ওই আমার দেখা হইল না। কাজকর্ম করে যাচ্ছে এখন। লাস্ট আমার কাছে যখন এসছে তখন তো ওর ব্যথা আর ছিল না, ভালো হয়ে গেছিল। তো যাই হোক, এই পেশেন্টের বাম দিকে সাইটিকা যন্ত্রণা, জোরে চাপ দিলে আরাম, কাজের মধ্যে থাকলে আরাম, এবং হেঁটে বেড়ালে আরাম। শুয়ে থাকলে বেশি হয়, এক জায়গায় দাঁড়ায় থাকলে যন্ত্রণা করে। তো যখন যন্ত্রণা করে সেই সময় আপনি খুব অস্থির হয়ে পড়েন, এক জায়গায় চুপচাপ স্থিরভাবে থাকতে পারেন না, এপাশ ওপাশ করা, হাত পা মানে পা দুটো ছিটানো, তাই না, গুটিয়ে নেওয়া, একল ওকল করতে হয়। তো শুয়ে থাকার পরে বা বসে থাকার পরে প্রথম চলাফেরা করতে গেলে, প্রথম হাঁটতে গেলে ব্যথা কেমন থাকে? প্রথম চলতে গেলে তখন তো ব্যথা আস্তে 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 সরে যায়, ব্যথাটা আস্তে আস্তে সরে যায়। প্রথম হাঁটতে গেলে আপনি ভালোভাবে হাঁটতে পারেন? সকালে বিছানা ছেড়ে উঠে প্রথম হাঁটতে গেলে ব্যথা যখন বাড়ে, প্রথম বিছানা ছেড়ে উঠে হাঁটতে গেলে তখন কেমন লাগে, কেমন মনে হয়? তখন কি মনে হবে, ওই ব্যথা তো তখন থাকে। ব্যথা থাকে। হ্যাঁ, ব্যথা কেমন অনুভব হয় তখন? ওই মাম্পির একটা ওই ওষুধ আপনি বুঝতে পারছেন না, এত সোজা সহজ কথা। যখন প্রথম চলাফেরা করতে যান ওই সময় ব্যথা তো ভালোই থাকে, ব্যথা ভালো থাকে, তারপর চলাফেরা করতে করতে আস্তে আস্তে ব্যথাটা কমে যায়। কাজের বসে যখন চলে যাও তখন ব্যথাটা বুঝি না। এই কথা বলতে এতক্ষণ সময় আর এত ভাবনা চিন্তা, শরীরের দিকে খেয়াল থাকে না, তাই না? যা হচ্ছে হচ্ছে, শুধু কাজ করতে হবে, তাই এগুলো আমাদের তো এই জন্যই তো আমাদের এই দশা। কত? 30 টাকা একটা দিলাম। হ্যাঁ,
ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আবার মাজাগুলো একটু ব্যথা ব্যথা ভাব হচ্ছে। হ্যাঁ, তাহলে কি বোঝা গেল যে প্রথম চলাফেরা করতে গেলে বেশি হয়, বিশ্রামী বেশি হয় এবং ক্রমশ চলাফেরা করতে করতে আরাম লাগে। হ্যাঁ, তারপর হচ্ছে জোরে চাপ দিলে আরাম লাগে, হেঁটে বেড়ালে আরাম লাগে, কাজের মধ্যে থাকলে আরাম লাগে। এই হচ্ছে ওনার সমস্যা। আর যন্ত্রণার সাথেও কাজ করে, কিন্তু কাজ করতে করতে আস্তে আস্তে যন্ত্রণা চলে যায়। যতক্ষণ কাজের মধ্যে থাকে ততক্ষণ যন্ত্রণা করে না বা যন্ত্রণা অনুভব করে না। আর হচ্ছে অল্প খাবার পরই পেট দম হয়ে যাচ্ছে। তো এই যে ব্যথার যে চরিত্র, এই ব্যথার চরিত্র দেখে হোমিওপ্যাথি চিকিৎসকদের মধ্যে অধিকাংশ চিকিৎসকই প্রথম যে মেডিসিন নির্বাচন করবেন সেটা হচ্ছে রাস্টক্স। বেশিরভাগ জনই রাস্টক্সের কথাই বলবেন এবং কোনো ভাবনা চিন্তা না করে এই লক্ষণগুলোর ভিত্তিতে রাস্টক্স দিয়ে দেবেন। কিন্তু এগুলো তো হচ্ছে শারীরিক লক্ষণ, এগুলো রাস্টক্সের একটা পরিচালক লক্ষণ, নির্দেশক লক্ষণ। তো রাস্টক্স এই লক্ষণগুলোর ভিত্তিতে রাস্টক্স নির্বাচন করতে গেলে তার ব্যক্তিত্বের দিকে খেয়াল রাখতে হবে যে আসলে ব্যক্তি রাস্টক্সের কিনা। যদি রাস্টক্সের ব্যক্তিত্ব থাকে এই লক্ষণগুলোর সাথে, তাহলে রাস্টক্সই হবে তার ওষুধ। কিন্তু যদি ব্যক্তিত্ব অন্য কোনো ওষুধের হয়, ফিজিক্যাল সিমটমগুলো রাস্টক্সের মতো কিন্তু ব্যক্তিত্ব হিসেবে যদি অন্য কোনো মেডিসিনের হয়, সেখানে রাস্টক্সকে প্রয়োগ করা যাবে না, রাস্টক্স কাজ করবে না। কাজ করলেও সেটা টেম্পোরারি কাজ করবে অথবা প্যালিয়েটিভ করবে। তারপরে দেখেন অ্যালার্জি আছে, যে পাখার তলায় বসলে বেশি হয়, স্নানের পরে বেশি হয়, ঠান্ডায় বেশি হয়, এটিও রাস্টক্সের মতো লক্ষণ। রাস্টক্স, ক্যালকিরিয়া কার্ভ, ডালকামারা, সালফার এদের মতো লক্ষণ। কিন্তু প্রত্যেকবারই আপনাকে ব্যক্তিত্বের দিকে খেয়াল রাখতে হবে। এখন অ্যালার্জি কেমন আছে? অ্যালার্জি কেমন ছিল? নর্মাল ছিল, তখন কম ছিল। কম ছিল, ওষুধ খাওয়ানো তখন কমেছিল। কবে থেকে বেড়েছে? বেড়েছে তোমার এই আচ্ছা, দুধে কি অ্যালার্জি আছে? আছে। আমি মাসখানেক ধরে একটু দুধ খাচ্ছি, কিনে খাই, তো দুধ খাওয়ার পর থেকে আমাদের অ্যালার্জি বেশি হচ্ছে। তার আগে কেমন ছিল অ্যালার্জি? তার আগে কম ছিল। কম ছিল। তো এই রোগীর হচ্ছে মেজাজ শান্ত, দুশ্চিন্তা নেই, আল্লাহ যা করে তাই হবে, সর্বদাই খুশি খুশি ভাব, হাসি খুশি ভাবে কথা বলছে, আপনারা তো দেখছেন। তো যখন আমার কাছে প্রথম এসেছিলেন তখনও এইরকম হাসি খুশি মেজাজেই ছিলেন, যার জন্য এখানে সেগুলো লেখা হয়েছে। যারা মানসিক লক্ষণের ভিত্তিতে ট্রিটমেন্ট করেন তারা এই অবস্থা থেকে বেলাডোনা, সালফার এদের কথাগুলোই সব থেকে বেশি বেশি ভাববেন, কিন্তু ব্যক্তিত্বের অন্যান্য দৃষ্টিকোণ থেকে সদৃশ করার কথা বেশিরভাগ জনেই ভাবেন না। যারা অনেক বেশি গুরুত্ব সহকারে সূক্ষ্ম চিন্তাভাবনার মধ্য দিয়ে ব্যক্তিত্বকে সদৃশ করার চেষ্টা করেন, তারা অবশ্যই চারিদিক বিচার বিবেচনা করে সঠিক ওষুধকে নির্বাচন করতে চেষ্টা করবেন। আমি এখানে ব্যক্তিকে 8/11/2024 প্রথম ওষুধ দিয়েছিলাম ভ্যালেরিয়ানা 204 ডোজ। 30 মিনিট অন্তর একটা করে পুরা খেতে দিয়েছিলাম, তাই না? 4 মাত্রা। তারপরে সেই ওষুধ খাবার পরেই ওনার ব্যথা, যন্ত্রণা, কষ্ট সব কমে গিয়েছিল। 2/12/2024 সালে আসেন, উন্নতি থেমে গিয়েছিল, আর বেশি উন্নতি হচ্ছিল না। এক মাসেরও বেশি সময় পরে তিনি এসেছিলেন। তখন ওনাকে ভ্যালেরিয়ানা 1M 2 ডোজ দেওয়া হয়েছিল 2/12/2024। তারপরে এলেন 17/12/2024, 17/12/2024 সেদিন আমি ওনাকে রুব্রাম দিয়েছিলাম ফাইটাম। তারপরে আর দেখা নেই। আজকে 24/2/2025 সালে উনি এসছেন। ওষুধগুলো দেখুন, এই দেখেন ভ্যালেরিয়ানা 200 এই তারিখে দেওয়া হয়েছে 8/11/2024। তারপরে দেওয়া হয়েছে ভ্যালেরিয়ানা, এই যে ইমপ্রুভ হয়েছে বলে আমি ওখানে ওকে চিহ্নগুলো দিয়ে রেখেছি, রাইট চিহ্নগুলো দিয়ে রেখেছি, 2/12/2024। তারপরে হচ্ছে রুব্রুম দেওয়া হয়েছে 3 ডোজ 17/12/2024। পেশেন্টের বয়স হচ্ছে 48 বছর বয়স, 48 বছর। তো আমি পেশেন্টকে
ব্যক্তিত্বের ভিত্তিতে ওষুধ দিয়েছিলাম। এই ভ্যালেরিয়ানার মধ্যেও রাস্টাক্সের মতো লক্ষণ রয়েছে, কিন্তু মানসিকতাও ভ্যালেরিয়ানার মতোই, তাই ভ্যালেরিয়ানাতে এত সুন্দর কাজ করেছে। হোমিওপ্যাথি চিকিৎসার এটাই হচ্ছে নীতি। আমরা রোগের চিকিৎসা করব না, রোগীর চিকিৎসা করব। রোগীর চিকিৎসা করতে গেলে রোগীর অসুস্থ অবস্থায় কী ধরনের প্রতিক্রিয়া দেখা যায় এবং সুস্থ অবস্থায় তার স্বভাব চরিত্রের বৈশিষ্ট্য কী, এ সম্বন্ধে স্পষ্ট ধারণা রাখতে হবে। তাহলে একজন ব্যক্তিত্বের সদৃশ ওষুধ দেওয়াটা একেবারেই সম্ভব। আর ব্যক্তিত্বের সদৃশ ওষুধ দেওয়ার নির্দেশ দিয়েছেন ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান। আমরা বইয়ে পড়ি রোগীর চিকিৎসা করতে হয়, রোগের চিকিৎসা নয়, কিন্তু প্র্যাকটিক্যালি করতে গিয়ে আমরা রোগের চিকিৎসা করি, রোগের চিকিৎসা নয়। এই ধরনের হাজার হাজার রোগী আমাদের কাছে সুস্থ হচ্ছে, যেগুলো আমরা সাধারণত সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করতে পারি না। রোগীরা আরোগ্য হয়ে রোগীদেরকে পাঠান, তাদের মাধ্যমেই চারিপাশে সবাই সফলতার খবর পেয়ে যান। এছাড়া সফলকামী যে সমস্ত পেশেন্টগুলো রয়েছে তাদের প্রচুর ভিডিও রয়েছে, সেগুলো আমরা তাদের প্রাইভেসির কারণেই সোশ্যাল মিডিয়াতে আমরা প্রকাশ করতে পারি না। আচ্ছা, আপনার এই ভিডিওটি আমি আমার যে সমস্ত চিকিৎসক ছাত্রছাত্রীগুলো রয়েছেন, চিকিৎসক ডাক্তারবাবুরা, তাদের সঙ্গে আমি শেয়ার করতে পারি, এটা তাদের সুবিধা হবে, শেখা হবে। যা করবা তুমি করো, আমি কিছু জানি এসব ব্যাপারে। ওদেরকে এই যে আপনার ভিডিওটা করা হলো, এই ভিডিওটা ওনাদেরকে দেখানো হবে। দেখালে হবে কি, আপনার কাছ থেকে অনেক কিছু তারা শিখতে পারবে ডাক্তারিটা, বুঝা গেল? তাহলে অনেক উপকার হবে মানুষের। আবার অনেক মানুষ আছেন যারা খোঁজ জানে না যে এখানে এত ভালো চিকিৎসা হয়, সাইটিকা, বাতের ব্যথা, অ্যালার্জি, হে ফিভার, হাঁচি, সর্দি লাগার প্রবণতা, বিভিন্ন রোগের যে এত ভালো চিকিৎসা হয় এখানে। তো এইগুলো সাধারণ মানুষ জানেন না। আপনার ভিডিও দেখে তারাও জানতে পারবেন। আমি জানতাম না, আপনি জানতেন আমার না। ভাই এনে দিলে তো আমি এখানে জানলাম। আপনার ভাইয়ের বাড়ি কোথায়? ওই হাফিজুল, হাফিজুল বড়বালি ডাঙ্গাই বাড়ি। সে পঙ্গু হয়ে গেছিল, তাই না? ওটা একেবারে, হ্যাঁ, ওটা ওর বড় ভাই। হ্যাঁ, আমি হাফিজুলের কথাই বলছি। হাফিজুল পঙ্গু হয়ে গেছিল, 2 বছর বিছানায় পড়েছিল, সুস্থ হতে পারবে এই আশা ছিল না। অ্যালোপ্যাথি ডাক্তাররা বলেছিলেন অপারেশন করতে হবে। সেই রোগী আমার কাছে চিকিৎসা করেছিল 1 বছর, কিন্তু 1 বছর চিকিৎসা করার পরে এখন টোটালি সুস্থ, এবং সুস্থ অবস্থায় যেমন সে জীবনযাপন করতো, ভারী কাজকর্মগুলো করতো, এখন সব করে, তাই না? ওকে দেখে অনেক রোগী আমার কাছে এসছে এবং বেশিরভাগ রোগী সুস্থ। আপনি একটা রোগীকে পাঠিয়েছেন যে ভাটায় কাজ করে, তো ভাটার কাজ অনেক হেভি পরিশ্রম, অনেক কঠিন পরিশ্রম, তাই না? অনেক ভারী কাজ। তো সেও কোমরে ব্যথার জন্য আমার কাছে এসেছিলেন। ও আমার কাছে মোট এসছেন 3 বার। লাস্ট এই 3 বারের 2 বারের ওষুধ নেওয়ার পরই তার কোমরে ব্যথা চলে গেছে। লাস্ট একবার এসে আমার কাছ থেকে ওষুধ নিয়ে গেছেন। সেও আপনার মতনই করেন, যখন এসে একটু কমে যায় আর আসতে চায় না, আবার যে একটু দেখা যায় আবার তখন আসে, এরকমভাবে। তো এইরকম যারা সুস্থ হয় সেই সমস্ত রুগীদের কাছে থেকেই আমার নামে শুনে তারা আসে, তাই না? অন্য কোনোভাবে আপনারা জানতে পারেন না। আমি কোনো প্রচারও করি না, তাই নাকি? কোনো কাগজ দিই আপনাদেরকে প্রচার করার জন্য, তাও দিই না। আপনি সুস্থ হন, তারপরে যাদেরকে কষ্ট পেতে দেখেন তাদেরকে আপনারা বলেন এবং সেইভাবে আমার কাছে আসেন। এই হচ্ছে কথা, তাই নাকি? তো ঠিক আছে বন্ধুরা, হোমিওপ্যাথি চিকিৎসার নিয়ম নীতি হচ্ছে এরকম। আমার ভাইয়ের একটা মাজাই ব্যথা হয়েছে, খুবই ব্যথা হয়েছে। তার ওই ঘরে কাজ পেতে পেতে একটা বস্তা নড়াই দিকে মাজাই ব্যথা হয়ে গেছে। পাঠিয়ে দেবেন, সুস্থ হয়ে যাবে। আপনাদের হাঁটার প্রচুর রুগী আমার কাছে আসে। তো ঠিক আছে, এ ধরনের প্রচুর সফল রুগী আমার কাছে রয়েছে, যেগুলো সোশ্যাল মিডিয়াতে দেওয়া অনেক সমস্যা হয়ে থাকে, যার জন্য আমি দিতে পারি না। কারণ সবাই তো আর রাজি হন না সোশ্যাল মিডিয়াতে এইসব ভিডিওগুলো দিতে চায় না অনেকেই।
আবার কেউ কেউ আছেন যারা একটু ভালো মানুষ দিতে চান, যে দিদি তাদের জানে, এটা তো উপকারের জন্যই তো দেওয়া। উপকারের জন্য এতে আমাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা লেগে যাচ্ছে, কি আমার ঘর বাড়ি চলে যাচ্ছে, কি আমার কোনো টাকা নিয়ে নিচ্ছি, না, এসব তো কিছু নয়। কিচ্ছু এটা নয়, তো উপকারের জন্য। একদম মানুষের উপকার হবে। আমার মুখিতে কথাটা শুনে তুমি এটা ছাড়ছো, এটা মানুষ দেখলে হয়তো এখানে একটা আসতে পারে, তারা আসবে। আসবে। তাহলে সেই সমস্ত দুর্ভোগগ্রস্ত রোগীরা শান্তি পাবে, তাই না? তাদের খরচা কমে যাবে, শান্তি পাবে, সুস্থ হবে। এটার জন্যই ঠিক আছে, হ্যাঁ, এটা তো ভালো। ঠিক আছে।